নমস্কার, শুরু করছে এডুকেশন অনলাইন, সঙ্গে রয়েছে শর্মিষ্ঠা। আজকে কিন্তু শুরুতে আমি সুপ্রভাত খুব একটা বলতে পারলাম না, তার কারণ আমরা দেখতে পাচ্ছি যে সঙ্গীত জগতে একের পর এক নক্ষত্র পতন হচ্ছে। গতকাল গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায় চলে যাওয়ার পর সকালবেলা আজ আবারও নতুন করে আবার সেই একটা ঝটকা এবং আরও একবার একটা ধাক্কা লাগলো বলা যেতে পারে। কারণ বাপ্পি লাহিড়ী চলে যাওয়া স্বাভাবিকভাবেই গোটা সঙ্গীত জগতে একটা অনেক বড় ক্ষতি, এবং লতা মঙ্গেশকর থেকে শুরু করে এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা অনেককে হারালাম। এবং শুধু তাই নয়, এমন কিংবদন্তি মানুষদের আমরা হারালাম যাদের অবদান নিঃসন্দেহে কিন্তু এক কথায় বলা যায় না, তারা চির অমর থাকবেন আমাদের মধ্যে তাদের গানের মধ্য দিয়ে। তবে সঙ্গীত জগতে এই ক্ষতিটা অত্যন্ত একটা বড় ধাক্কা, আমাদের কাছে মন খারাপের খবর বলা যেতেই পারে। কিন্তু তার মধ্যে দিয়েও আমরা তাদেরকে স্মরণ করব, তাদেরকে মনে রাখবো তাদের গান তাদের কাজের মধ্য দিয়ে। এডুকেশন অনলাইনের শুরুতে কথাটা বলতে অবশ্যই হলো, তার কারণ এদেরকে বাদ দিয়ে বোধহয় আমাদের জীবনটা কখনোই পূরণ করা সম্ভব নয়। কারণ গান বাঙালি এবং প্রত্যেকটা জাতির মানুষের কাছে ওতপ্রোতভাবে জড়িত। আর এই প্রত্যেকটা শিল্পী তারা তাদের যে সৃষ্ট কাজ আমাদের মধ্যে রেখে গিয়েছেন, তাই তাদের চলে যাওয়া সত্যি একটা বড় ক্ষতি। আমরা অনেক কিছু হারালাম এটা বলতে পারি। যাই হোক, আমরা এডুকেশন অনলাইন শুরু করছি এবং আজকে কিন্তু আমরা এডুকেশন অনলাইনে 1 ঘন্টা যে ক্লাস করব তাতে আমরা ক্লাস 12-এ দর্শনকে বেছে নিয়েছি, অর্থাৎ ফিলসফি তোমাদের সাবজেক্ট থাকছে। এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে যেহেতু একেবারে পরীক্ষা দোরগোড়ায় রয়েছে, তাই নতুন করে কিছু বলার অপেক্ষা রাখে না যে তোমরা কতটা প্রস্তুত হবে, বা ইতিমধ্যে অনেকটাই হয়তো তোমাদের প্রিপারেশন সারা হয়ে গিয়েছে। কিন্তু তাও এই প্রতিদিন আমরা একটা কথা কিন্তু ক্লাসে বারবার বলি, তাও অর্থাৎ যে জায়গাগুলো এখনো অনেকটা বেশি ইম্পর্টেন্ট কিংবা তোমাদের হয়তো কোনো কারণে চোখের বাইরে থেকে যাচ্ছে, বা এখন তো সাজেশন পেপার তৈরি করার সময়, এই সময়টা মনে হচ্ছে যে যেহেতু 2 বছর পরীক্ষা সেভাবে হয়নি, তাই কোন কোন জায়গাগুলোতে তোমরা পরীক্ষা বা প্রশ্নপত্রগুলো তৈরি করবে, বুঝে উঠবে কোন প্রশ্নগুলোকে বিশেষ করে গুরুত্ব দেবে, কতটা লিখবে, বা এই সময় কতটা আরও মানসিকভাবে নিজেদেরকে প্রস্তুত করবে তোমরা পরীক্ষার জন্য। কারণ সময়টা একটা একটা করে দিন কমে আসছে, মানে আমাদের কিন্তু আরও অনেক বেশি পরীক্ষাটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। কারণ উচ্চ মাধ্যমিক পরীক্ষা মানেই কিন্তু অনেক স্টুডেন্ট অনেকে ভয়ও করে, তাই সেই ভয় ভীতিগুলো দূর করতে এবং আজকের এই এডুকেশন অনলাইন ক্লাস আমরা প্রত্যেকদিন উপস্থিত থাকি তোমাদের সঙ্গে। আজকে আমাদের সঙ্গে যে ম্যাম রয়েছে তাকেই প্রথমে স্বাগত জানাবো, লীলাঞ্জনা রায়গুহ ম্যাম, অনেক স্বাগত জানাবো আজকের অনুষ্ঠানে। এবং আজকে ম্যাম বলছেন যে দর্শনের ওপর একটুখানি এবং গোটাই উচ্চ মাধ্যমিকে কিভাবে তোমরা প্রিপারেশন নেবে, এটাই আজকে তিনি আলোচনা করবেন। অর্থাৎ ম্যামকে স্বাগত আমরা জানিয়েছি, তোমরা আমাদের সঙ্গে আসো, 1 ঘন্টার ক্লাস, তোমাদেরই ক্লাস, নতুন করে বলতে হবে না যে তোমরা এসো, আমরা তোমাদের অপেক্ষা করছি। সরাসরি ম্যামের কাছে যাব। ম্যাম, যেটা জানতে চাইবো যে আজকে পরীক্ষার প্রস্তুতি নিয়ে আলোচনা হবে, কিন্তু মূলত কোন কোন বিষয়গুলোর উপর আমরা শুরুতে ফোকাস করব, কিভাবে শুরু করবেন? নমস্কার, শহর তিলোত্তমার বুকে দাঁড়িয়ে আরও একবার নতুন করে আপনাদের সামনে আমি দর্শন শিক্ষিকা নীলাঞ্জনা রায়গুহ সোমা। আপনারা সবাই আমাকে অনেকেই জানেন আর কি। আজকে আমরা মূলত যেটা আলোচনা করব, সামনেই উচ্চ মাধ্যমিক এসে গেছে, উচ্চ মাধ্যমিককে নিয়ে তো আলোচনা করব। তার আগে যেটা বলি, আমার অন্তরের অন্তঃস্থল থেকে সেই সমস্ত লেজেন্ডদের শ্রদ্ধা প্রণাম, যে মানে সদ্য তারা প্রয়াত হয়েছেন। এত বড় নক্ষত্র পতন ভারতবর্ষের বুকে দাঁড়িয়ে, এটা মেনে নেওয়াটা আমাদের পক্ষে সত্যি অত্যন্ত দুঃখজনক। যে স্তম্ভগুলোর উপরে দাঁড়িয়ে আজকে ভারতবর্ষ রয়েছে, তার মধ্যে এরা, এই গীতশ্রী বা লতা মঙ্গেশকরজি বা বাপ্পি লাহিড়ীজি, এনাদের প্রয়াণ আমাদের সত্যি অনেকটা যেন পিছিয়ে পড়ার মতো, মনকে সত্যি ব্যথিত করে। একদমই তাই। আমাদের কত যে প্রজন্ম, কত যে শিল্পী এদের হাত ধরে উঠেছে, কত যে মানুষ আজকে এন্টারটেন শুধু নয়, প্রত্যেকটা ব্যাপারে তাদের যে অবদান আজকে আমাদের জীবনের প্রতি, বাঙালিদের প্রতি, পুরো ভারতবর্ষের প্রতি, সেটা তো অস্বীকার করবার কোনো জায়গা নেই। যতদিন ভারতবর্ষ থাকবে ততদিন এই সমস্ত শিল্পীর কৃতজ্ঞতা আমরা হয়ে থাকবো আর কি। তো যাই হোক, আরও একবার তাদের সকলকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে শ্রদ্ধা প্রণাম এবং তাদের আশীর্বাদ আমরা চাই, যাতে আমরা তাদের মতো না হলেও তাদের কিছু অংশ যেন আমরা নিজেদের জীবনে আর কি তৈরি করতে পারি। তো
এখন যেটা আমাদের মূল আলোচ্য বিষয় উচ্চ মাধ্যমিক পরীক্ষা, এই টালমাটাল বিগত 2 বছর ধরে যেভাবে আমাদের গেল, করোনায় এমন কোনো মানে ব্যক্তি নেই, এমন কোনো পরিবার নেই যে ক্ষতিগ্রস্ত হয়নি। তার মধ্যে সবচেয়ে বেশি যদি ক্ষতিগ্রস্ত হয় সেটা হচ্ছে ছাত্র সমাজ। যাই হোক, সেই কথা হয়েছিল যে দেখা হবে মহামারীর শেষে, তো সেই শেষ প্রাঙ্গণে হয়তো আমরা চলে এসেছি, শেষ প্রান্তে এসে আবার দেখা হলো। আবার ধীরে ধীরে সমস্ত স্কুল খুলে গেছে। যারা এবছরের এবং আজ থেকে প্রাথমিকে এবং প্রাক প্রাথমিক স্কুলগুলো খুলে যাচ্ছে, এটা কিন্তু আজকে মানে খুলে গেল বলা যেতে পারে। এটা কিন্তু আমাদের কাছে অনেকটা মানে এটারই তো অপেক্ষা করছিলাম যে সমস্ত স্তরের মানে বড়দের স্কুল খুলেছে, এই প্রশ্নটা উঠছিল নানাভাবে, হয়তো বিক্ষোভও সামনে এসেছে যে ছোটদের স্কুল কবে খুলবে, কারণ তারাও বাড়িতে বসে বলছিলেন বা অভিভাবকদের, মা আমরা কবে স্কুলে যাব। তো সেই গণ্ডিটাই বা তারা যেতে পারছেন বা যেতে পারলেন পড়ুয়ারা, এটাই কিন্তু অনেকটা বেশি আনন্দের। এটা তো একদমই তাই, মানে খাঁচাবন্দি যে শিশুদের জীবন হয়ে গেছিল, তার থেকে যে শিশুরা মুক্তি পেল, মানে যে জীবনটা ওরা কাটাচ্ছিল বিগত 2 বছর ধরে, আমরা তো বড়রা তাও এদিক ওদিক করে চলছিল, কিন্তু ছোট শিশুদের মাঠ নেই, খেলা নেই, বকাবকি নেই, টিফিন ভাগাভাগি নেই, স্কুল নেই, বন্ধু নেই, মানে একটা দুর্বিষহ জীবন তারা যাপন করছিল। তো তার থেকে যে মুক্তির, আমি রাস্তায় আস্তে আস্তে আজকে দেখছিলাম সব বাচ্চারা বেরোচ্ছে, কী যে আনন্দ তাদের, সেই আবার সেই খাঁচা ভরা জীবন, মানে এর থেকে মুক্তি হয়ে সেই নতুন একটা জীবনের আস্বাদ, একটা অসম্ভব ভালো। যাই হোক, সেই মহামারীর শেষে আবার দেখা হওয়ার পর সামনেই যেটা আমাদের আসন্ন সেটা হচ্ছে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা। তো আমরা আজকে সম্পূর্ণ আলোচনা করব তোমাদের যাতে যে কোনো মানে ফিলসফির কোনো রকম অসুবিধে না হয়, এবং যা কোয়েশ্চেন আজকে আমি আলোচনা করব মোটামুটি ধরে নাও 90% তোমাদের তার থেকে কমন তোমরা পেয়েই যাবে। তো সেই বিষয়টা নিয়ে আজকে আমি তোমাদের জানাবো। তো ফিলসফির মেন তোমাদের যেটা আসবে সেটা আমি বলে দিই। 12-এর 2টো পার্ট আছে, তোমরা প্রায় শেষ পর্যায়ে চলে এসেছো। এখন খালি হয়তো রিভিশন চলছে বা মক টেস্টগুলো চলছে। তো সেখানে যে 5টা প্রশ্ন, মানে শর্ট কোয়েশ্চেন তো প্রথমে 40 নম্বরে থাকছেই, তারপরে যে প্রশ্নগুলো তোমাদের আসবেই কনফার্ম, সেগুলোকে নিয়েই আজকে আমি একটুখানি আলোচনা করব। প্রথম যে প্রশ্নটা তোমরা রেডি করবে সেটা হচ্ছে সেকেন্ড চ্যাপ্টার। প্রথম চ্যাপ্টারের যুক্তির যে চ্যাপ্টারটা, ওটা থেকে তো সবই তোমাদের শর্ট প্রশ্ন আসবে। দ্বিতীয় যে চ্যাপ্টারটা সেটা হচ্ছে বচন, নিরপেক্ষ বচন। সেই চ্যাপ্টারের কিন্তু তোমরা একটা প্রশ্ন যেটা কনফার্ম আসবে সেটা হচ্ছে বাক্য থেকে বচনে রূপান্তরিত করো। এই যে পার্টটা বাক্য থেকে বচনে রূপান্তরিত করো, এটার সাথে কতগুলো ছোট পার্ট তোমরা তৈরি করে রাখবে। সেটা হচ্ছে গুণ নির্ণয় করা, পরিমাণ নির্ণয় করা এবং পদের ব্যাপ্যতা নির্ণয় করা। এটা হচ্ছে বড় প্রশ্নের প্রথম প্রশ্ন, আসবেই এটা। তাহলে কি হলো তোমাদের? প্রথম প্রশ্ন হচ্ছে বাক্য থেকে বচনে রূপান্তরিত করো, সেই প্রশ্নটা, তার সঙ্গে থাকছে হচ্ছে গুণ, পরিমাণ এবং পদের ব্যাপ্যতা। এটাকে তোমরা তৈরি করবে। এর সঙ্গে তোমরা তৈরি করবে যদি এরকম করে কিছু, কেননা এবছর সাজেশন করাটা বা সাজেশন বলাটা খুবই টাফ। এই কারণে টাফ যে বিগত 2 বছর ধরে যে অবস্থায় পরীক্ষা হয়েছে, বিগত বছরে তো পরীক্ষাই হয়নি। তো সেই রকম একটা পরিস্থিতিতে এবছর নতুন করে একদম কিভাবে আসবে সেটা চিন্তাভাবনা করাটা যথেষ্ট মানে সমস্যাজনক। তবুও তার মধ্যে আমি যেটা বলে দিচ্ছি, আমার যেটা মনে হয়েছে আমার বিগত 25 বছরের অভিজ্ঞতায়, যে এই কোয়েশ্চেনটা আসবে, তার সঙ্গে তোমরা গুণ পরিমাণ কাকে বলে, ব্যাপ্যতা কাকে বলে, ব্যাপ্যতার নিয়মাবলী এবং নিরপেক্ষ এবং সাপেক্ষ বচনের মধ্যে যে পার্থক্য, সেই কোয়েশ্চেনগুলো, ছোট ছোট যে প্রশ্নগুলো মানে 2 নম্বরে থাকবে বা 4 নম্বরে থাকবে, এই প্রশ্নগুলো কিন্তু অবশ্যই রেডি করে যেও। ঠিক আছে? তাহলে এই প্রশ্নটার সাথে অরে থাকছে এইটা। আর দ্বিতীয় চ্যাপ্টারে এরপরে আমরা চলে যাচ্ছি। দ্বিতীয় চ্যাপ্টার বলতে বোঝাচ্ছি থার্ড চ্যাপ্টার, যেটা বচনের বিরোধিতা, মানে সেকেন্ড কোয়েশ্চেন, বড় প্রশ্নের দ্বিতীয় প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন তোমরা তৈরি করবে হচ্ছে বচনের বিরোধিতা। বচনের বিরোধিতায় কি করবে তোমরা? তোমরা 2টো পার্ট আছে। একটা হচ্ছে আজকে আমি শেখাবো তোমাদের 2টো পার্টের মধ্যে, একটা হচ্ছে চিঠির খাম,
এখন তো চিঠিপত্র লেখা তোমরা ভুলেই গেছো, সবই হোয়াটসঅ্যাপ আর মোবাইলে SMS, ইনবক্স, এই সময় ইমেল, এইসবের উপরেই তোমরা ডিপেন্ড। কিন্তু আমাদের সময় আমরা চিঠি লেখা বা পোস্ট কার্ড, ইংল্যান্ড লেটার, যাই হোক তোমরা হয়তো সেসব নামও জানো না বা ভুলেও গেছো। তো সেই চিঠি, যেটা চিঠির খামটা আমি শেখাচ্ছি তোমাদের, ওইটা যেরকম তৈরি করবে বচনের বিরোধিতা, সেই সঙ্গে তৈরি করবে হচ্ছে ট্রুথ টেবিলটা। এ বচন যদি সত্য হয় EIO এই তিনটে কি হবে, আবার ই বচন যদি মিথ্যা হয় তাহলে AIO এই তিনটে কি হবে। এইরকম একটা যে কোয়েশ্চেন আসে সেই প্রশ্নটাও কিন্তু অবশ্যই তৈরি করবে, মানে এই কোয়েশ্চেনটাও কিন্তু আসবে বচনের বিরোধিতা চ্যাপ্টার থেকে। হয়ে গেল দুটো প্রশ্ন, এটার মধ্যে শর্ট কোয়েশ্চেনও আসবে, শর্ট কোয়েশ্চেনটাই বেশি আসবে, তবুও বড় প্রশ্ন হিসাবে আমি তোমাদের আজকে শিখিয়ে দেবো। হয়ে গেল দুটো চ্যাপ্টার। তারপরে যেটা আসছি, তোমাদের বাদ রয়েছে হচ্ছে প্রাকল্পিক বচন, যেটা প্রাকল্পিক বৈকল্পিক বচন, ওটা তোমাদের বাদ রয়েছে, ওটা আসবে না। একটা খুব ইজি চ্যাপ্টার যেটা বাচ্চারা করতে খুব ভালোবাসতো, সেটা হচ্ছে ভেন ডায়াগ্রাম। ওটা মানে যেমন ছাক্কা মানে নম্বর ছিল, সেরকম খুব ইজি ছিল এবং তার সাথে সাথে খুব ইন্টারেস্টিং ছিল। ওই চ্যাপ্টারটা তো ভেন ডায়াগ্রামটা বাদ হয়ে গেছে। আরও আর একটা চ্যাপ্টার বাদ হয়েছে, সেটা হচ্ছে সত্যাপেক্ষ, যেটার মাধ্যমে মানে একটা বাচ্চার ইন্টেলিজেন্স, IQ যে ব্যাপারটা, IQ লেভেলটা খুলতো অনেকটা বেশি, সেই চ্যাপ্টারটাও বাদ হয়ে গেছে। তো এই তিনটে চ্যাপ্টার বাদ দিয়ে বাকি যেটা পড়ে রয়েছে সেটা হচ্ছে ন্যায়। ন্যায় কিন্তু লজিকের একটা ওয়ান অফ দ্য বেস্ট অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট পার্ট। তো এই ন্যায়টা কিন্তু আসবেই। ন্যায়ের চারটে জিনিস তোমরা নিরপেক্ষ ন্যায় সেটা কিন্তু তৈরি করবে। প্রথমে বাক্য থেকে বচনে কিভাবে রূপান্তরিত করতে হয়, সেটার পরে করবে হচ্ছে তার কি কি দোষ আছে, যেরকম হচ্ছে অব্যাপ্য হেতু দোষ, অবৈধ সাধ্য দোষ, অবৈধ পক্ষ দোষ, চারিপদ ঘটিত দোষ এবং নঞর্থক আশ্রয় বাক্য জনিত দোষ। এই যে পাঁচটা দোষ রয়েছে, এই দোষগুলো কিন্তু তোমরা অবশ্যই ভালো করে করবে। তো এইটা কিন্তু কনফার্ম কোয়েশ্চেন, ঠিক আছে? ন্যায় থেকে কিন্তু আসবেই, ন্যায়ের কোয়েশ্চেন কিন্তু তোমাদের করতেই হবে, আসবে। তার মাঝখানে আরও একটা চ্যাপ্টার রয়েছে, সেটাকে বলছে হচ্ছে অমাধ্যম অনুমান। অমাধ্যম অনুমানের যেটা মেনলি করবে সেটা হচ্ছে আবর্তন এবং বিবর্তন। আবর্তন কাকে বলে, আবর্তনের নিয়মাবলী, মানে ইম্পর্ট্যান্ট যে কোয়েশ্চেনগুলো আসতে পারে আমি সেটা নিয়ে বলে দিচ্ছি। আবর্তন কাকে বলে, আবর্তনের নিয়মাবলী। বিবর্তন কাকে বলে, বিবর্তনের নিয়মাবলী। আবর্তনের এ বচনের সরল আবর্তন সম্ভব কি না, এই প্রশ্নটাও খুব ইম্পর্টেন্ট, এটাও পড়বে। এর সাথে পড়বে হচ্ছে ও বচনের আবর্তন কেন সম্ভব নয়, এই প্রশ্নটা অবশ্যই, এই প্রশ্নটা পড়ে যাবে। এবং তার সঙ্গে সঙ্গে যেটা পড়বে তোমরা সেটা হচ্ছে তোমার বিবর্তনের বস্তুগত বিবর্তন কাকে বলে, মানে বিবর্তনের সংজ্ঞা, বিবর্তনের নিয়মাবলী এবং বস্তুগত বিবর্তন, এই তিনটে জিনিস কিন্তু অবশ্যই দেখে যাবে। মানে আবর্তন বিবর্তন কিন্তু মাস্ট চ্যাপ্টার, এটা কিন্তু তোমাদের আসবেই, ঠিক আছে? আবর্তন বিবর্তনের কোয়েশ্চেনটা অ্যাটেন্ড করবার সময় তোমরা কিন্তু মনে রাখবে আবর্তন বিবর্তনের প্রশ্নটা কি এসেছে, এটা কিন্তু একটু টুইস্টিং কোয়েশ্চেনটা হয়। সুতরাং এই প্রশ্নটা সম্পর্কে কিন্তু তোমাদের একটু ভালো করে খেয়াল রাখতে হবে। প্রশ্নটা কি হয়, প্রশ্নটা হচ্ছে আবর্তন করো, বিবর্তন করো, আবর্তনের বিবর্তন করো, বিবর্তনের আবর্তন করো, আবর্তন ও বিবর্তন করো। তাহলে বুঝতে পারলে কী কী কোয়েশ্চেনের প্যাটার্ন, সেটা মনে রাখো। আবর্তন করো একটা প্যাটার্ন, এটা আসতে পারে। দ্বিতীয় প্যাটার্ন হচ্ছে বিবর্তন করো, এটা এগুলো কি আমরা একটু বোর্ডে লিখে দেখাতে পারি?
মানে হ্যাঁ কোন হ্যাঁ কোন হ্যাঁ যেগুলো আমি আলোচনা অবশ্যই করছি। অবশ্যই বোর্ডে লিখে দেখাবো, সেটাই আমি বলছিলাম। যে আমি তাহলে এই যেটা সবচেয়ে বেশি মানে বাচ্চারা মানে ভুল করে সেটা হচ্ছে তোমার আবর্তন বিবর্তনের চ্যাপ্টারটা। তো আবর্তন বিবর্তনের চ্যাপ্টারের 5টা যে প্যাটার্ন আছে ওই প্যাটার্নটা আমি বোর্ডে লিখে দেখাচ্ছি, তারপরে আমি বচনের বিরোধিতাটা নিয়ে বিশদে আলোচনা করব। তোমরা প্রথমে মনে রাখবে 1 নম্বরে মানে কোয়েশ্চেনগুলো কি কি আসতে পারে, যে প্রশ্নগুলোর সাথে মানে তোমাদের প্রপার প্রশ্নের উত্তরটা কিন্তু দিতে হবে, ঠিক আছে? প্রথম প্রশ্ন আসতে পারে হচ্ছে এটা হচ্ছে ফার্স্ট প্যাটার্ন, আবর্তন করো। আবর্তন করো মানে হচ্ছে যে বাক্যটা থাকবে তার থেকে তোমাকে বচনে রূপান্তরিত করতে হবে, তার থেকে তোমাকে আবর্তনীয় আর আবর্তিত এটা করতে হবে। এটা গেল 1 নম্বর প্যাটার্ন। তারপরে আসছি হচ্ছে নাম্বার 2, সেটায় থাকবে হচ্ছে বিবর্তন করো। তার মানে অন্য কিছু কিন্তু আর করতে হবে না, তোমাকে কেবলমাত্র বিবর্তনটাই করতে হবে। তাহলে একটা প্যাটার্ন গেল হচ্ছে আবর্তন করো, সেকেন্ড প্যাটার্ন যেটা গেল সেটা হচ্ছে বিবর্তন করো। আবর্তন করো যদি প্রশ্ন দেয় তাহলে কিন্তু বিবর্তন করবে না, বাক্য বচন আবর্তন এই 3টে জিনিস হবে। সেকেন্ড কোয়েশ্চেন হচ্ছে বিবর্তন করো। বিবর্তন করো যদি দেয় তাহলে বাক্য বচন ওই বচনটার বিবর্তন, ঠিক আছে, আর অন্য কিচ্ছু না। থার্ড প্যাটার্ন হচ্ছে আবর্তনের বিবর্ত করো। এটা হচ্ছে থার্ড প্যাটার্ন। তাহলে কি করবে সেই ক্ষেত্রে? থার্ড প্যাটার্নে করবে হচ্ছে বাক্য দেবে, যেমন মানুষ মরণশীল এই বাক্যটা দেবে, তার থেকে তোমাকে বচনে রূপান্তরিত করতে হবে। বচনে রূপান্তরিত করলে কি হবে? সকল মানুষ হয় মরণশীল জীব, এটা করলে বাক্য থেকে বচন হলো। তারপরে করবে হচ্ছে আবর্তন, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে এ বচন, এ বচনের আবর্তন কি হয়? আই হয়। তাহলে কি করবে? এ থেকে আই করবে। তারপরে বলছে আবর্তনের বিবর্তন করো, ঠিক আছে? এই যে আবর্তিত মানে আই বচনটা বেরোবে তাকে কিন্তু তুমি বিবর্তন করবে, ঠিক আছে? এটা গেল হচ্ছে থার্ড প্যাটার্ন। তারপরে চলে আসছি হচ্ছে ফোর্থ প্যাটার্ন। ফোর্থ প্যাটার্নে কি আছে? বিবর্তনের আবর্ত করো। বিবর্তনের আবর্ত করো তার মানে প্রথমে হচ্ছে বাক্য, তারপরে হচ্ছে বচন, বচনের হচ্ছে বিবর্তন, বিবর্তনের আবর্তন করতে হবে। যে বচনটা বেরোলো, যেরকম মানুষ হয় মরণশীল জীব, এটা যদি করো এই বচন হলো, এই বচনের যে বিবর্ত সেটা করতে হবে। সেটা করবার পর তারপরে কিন্তু তোমাকে করতে হবে হচ্ছে আবর্তনটা, ঠিক আছে? তাহলে এটা গেল হচ্ছে ফোর্থ প্যাটার্ন। এইবার আসছে হচ্ছে ফিফথ প্যাটার্ন। ভীষণ কনফিউজিং কোয়েশ্চেন কিন্তু এই কোয়েশ্চেনটা, মানে বাচ্চারা জানে কিন্তু হুড়োহুড়িতে কোয়েশ্চেনের কনফিউজে কিন্তু প্রচুর পরিমাণে ভুল করে। সেই জন্য এই কোয়েশ্চেনটা কনফার্ম কোয়েশ্চেন, এই কোয়েশ্চেনটা তোমরা কিন্তু ভালো করে পড়ে তারপরে করবে। সেটা শর্ট কোয়েশ্চেনেও আসতে পারে, কিছু কিছু আবর্তন বিবর্তন, বা বড় প্রশ্নতেও আসতে পারে। বড় প্রশ্নে আসার সম্ভাবনা বেশি, তবে শর্টেও অবশ্যই কিছু না কিছু দেবে। ফিফথে হচ্ছে আবর্তন ও বিবর্তন করো, ঠিক আছে? তাহলে আবর্তন ও বিবর্তন করো করতে গেলে এটা কিন্তু আমি দেখিয়েই দিচ্ছি তোমাকে। ফার্স্টে থাকবে হচ্ছে তোমার বাক্য, ঠিক আছে? বাক্য থেকে তোমাকে তৈরি করতে হবে হচ্ছে বচনে।
ঠিক আছে, বচনটার মানে আমি এটা ফিফথের ক্ষেত্রে দেখাচ্ছি, বচনটার আবর্তন করতে হবে। বচনটাকে আবর্তন করতে হবে। যদি দেয় ও বিবর্তন করো, তখন এই বচনটাকে কিন্তু বিবর্তন করতে হবে। তাহলে খেয়াল রেখো কিন্তু কতগুলো প্যাটার্ন দেখালাম। এটা গেল 1 নম্বর আবর্তন করো, তারপরে গেল হচ্ছে 2 নম্বর বিবর্তন করো, তারপরে গেল হচ্ছে 3 নম্বর আবর্তনের বিবর্তন করো, তারপরে গেল হচ্ছে 4 নম্বর প্যাটার্ন বিবর্তনের আবর্তন করো, তারপরে লাস্ট যে প্যাটার্ন সেটা হচ্ছে আবর্তন ও বিবর্তন করো। এটা গেল হচ্ছে ফিফথ প্যাটার্ন। সুতরাং সবচেয়ে বাচ্চারা যেটা ভুল করে, কোয়েশ্চেনটা পড়ে না যে এই যে তিনটে দেখালাম না, এই যে 3, 4 আর 5, এই তিনটের মধ্যেই কিন্তু কনফিউশন হয়ে যায়। সেই জন্য এই তিনটে কোয়েশ্চেন ভালো করে পড়ে নেবে। বিবর্তও আসতে পারে, বিবর্তন কথাটাও আসতে পারে কিন্তু, ঠিক আছে, আবর্তও আসতে পারে, আবর্তন এই কথাটাও আসতে পারে। যেটা আসবে সেটার উত্তরটা সঠিকভাবে লিখবে। আর এইখানে সবচেয়ে ইম্পর্টেন্ট এই ও কথাটা কিন্তু অবশ্যই দেখে নেবে। যদি ও কথাটা থাকে তাহলে কিন্তু বাক্য থেকে বচনটার আবর্তন করবে, আবার এই বচনটারই কিন্তু বিবর্তন করবে। ঠিক আছে, তাহলে তোমাদের যে দুটো পাঠ উচ্চ মাধ্যমিকের, একটা হচ্ছে অবরোহ এবং একটা হচ্ছে আরোহ, আমি অবরোহর পুরো সাজেশানটা কিন্তু তোমাদের বলে দিলাম। যা আমি বললাম সেইটুকুনি প্রশ্ন তোমরা তৈরি করো, সেইটুকুনি প্রশ্নই কিন্তু এবছর পরীক্ষায় আসবে। ঠিক আছে, আচ্ছা, আজকে আমি তোমাদের যেটা শেখাবো বলে ভেবে এসেছি, মানে সবচেয়ে ইজি রুট, সবচেয়ে মানে বেশি নাম্বার ক্যারি হয়, সেটা হচ্ছে তোমার বচনের বিরোধিতা। ফিলসফি সাবজেক্টটা হচ্ছে এমন একটা বিষয় যেটা প্রচুর নাম্বার কিন্তু পাওয়া যায়। যেরকম 100-এ তুমি যদি মনে করো 100-এ 100 পাবে, সেটা যেরকম উচ্চ মাধ্যমিকের সহজ, ঠিক সেরকমই কিন্তু 100-এ 0 পাওয়াটাও অত্যন্ত সহজ। মানে এটা যদিও বা আর্টসের সাবজেক্ট, কিন্তু তুমি যদি একটা অঙ্কে ভুল করো, একটা লজিকে ভুল করো, তাহলে কিন্তু পুরো কেটে 0 দিয়ে দেবে। সুতরাং এই কথাটা কিন্তু মাথায় রাখবে যে 100-এ 100টা যেরকম সহজ, লজিকে ফিলসফির ক্ষেত্রে কিন্তু 100-এ 0 পাওয়াটাও অত্যন্ত সহজ। তো সেই হিসাবে কিন্তু তোমরা এগোবে। তো আমি আশা করি সবার মোটামুটি তৈরি হয়ে গেছে এবং সবাই অত্যন্ত ভালোভাবেই তৈরি করেছো নিজেকে। কেননা এখন তো সত্যি কথা বলতে বিগত কয়েক মাস, কয়েক বছর ধরে পড়াশুনো আর ঘর আর গৃহবন্দী ছাড়া আর তোমাদের জীবনে সেরকম করে কিছু ছিল না। তো উচ্চ মাধ্যমিক যারা পরীক্ষার্থী আছো তারা নিশ্চয়ই সেইভাবেই প্রিপেয়ার হয়েছো। তো নিশ্চয়ই তোমরা তৈরি হয়েছো, নিশ্চয়ই আশা করি 80-র উপরেই সবাই পাবে। তো আজকে আমি যে সাবজেক্টটা নিয়ে তোমাদের দেখাবো সেটা হচ্ছে বচনের বিরোধিতা। বচনের বিরোধিতা তোমাদের বইয়ের তৃতীয়, কারুর চতুর্থ চ্যাপ্টারে রয়েছে, থার্ডেই মেনলি রয়েছে। তোমাদের কিছুক্ষণ আগে যেটা বলছিলাম চিঠির খামের কথা, যেটা তোমাদের মনে রাখতে হবে, যে প্রশ্নটা আসবেই, তোমরা চিঠির খাম সেটাকে আগে ড্র করে নেবে।
এটা গেল চিঠির খাম, ঠিক আছে। এবার এ ই আই ও 4টে নিরপেক্ষ বচন আছে, তোমরা সবাই জানো, আমিও লিখে দিই তোমাদের আর একবার। ঠিক আছে, উপরের চিঠির খামের উপরের দুটো পার্টে এ এবং ই, নিচের দুটো পার্টে আই এবং ও লিখবে, ঠিক আছে। এ থেকে ই এইটার যে সম্বন্ধটা সেটার নাম হচ্ছে বিপরীত বিরোধিতা, ঠিক আছে। এ থেকে আই এ থেকে আই এই পার্টটার নাম হচ্ছে অসম বিরোধিতা। ই থেকে ও সেম পার্ট, ফোন কলস কি কিছু আছে? না, আসলে আমরা পেয়ে যাব। আচ্ছা, এই পার্টটার নাম হচ্ছে অসম বিরোধিতা, ঠিক আছে। তাহলে সেম পার্ট কিন্তু দুদিকে, এ থেকে আই, ই থেকে ও, ঠিক আছে, দুপাশে হচ্ছে অসম বিরোধিতা। এ থেকে ই হচ্ছে বিপরীত বিরোধিতা, এ থেকে আই হচ্ছে অসম বিরোধিতা, সেম হচ্ছে ই থেকে ও অসম বিরোধিতা। এবার হচ্ছে এই যে কর্নারটা, ঠিক আছে, আই থেকে ই বা ই থেকে আই, এটা হচ্ছে বিরুদ্ধ বিরোধিতা। এ থেকে ও বা ও থেকে এ আর ই থেকে আই বা আই থেকে ই, এই চারটেই হচ্ছে বিরুদ্ধ বিরোধিতা। তাহলে বাকি রয়ে গেল কি, আই থেকে ও। লাস্টের যে পার্ট তার নাম হচ্ছে অধীন বিপরীত বিরোধিতা। তাহলে মনে রাখতে হবে এই যে এ থেকে ই, এটার মধ্যে হচ্ছে সম্পর্ক বিপরীত বিরোধিতার সম্পর্ক, আর ই থেকে এ এটারও সম্পর্ক হচ্ছে বিপরীত বিরোধিতার সম্পর্ক। এ থেকে আই এটা হচ্ছে অসম বিরোধিতার সম্পর্ক, আবার আই থেকে এ অসম বিরোধিতার সম্পর্ক। ই থেকে ও এটাও হচ্ছে অসম বিরোধিতার সম্পর্ক, আর ও থেকে ই এটাও হচ্ছে অসম বিরোধিতার সম্পর্ক। আর আই থেকে ও এটা হচ্ছে অধীন বিপরীত বিরোধিতার সম্পর্ক, আর ও থেকে আই এটাও হচ্ছে অধীন বিপরীত বিরোধিতার সম্পর্ক।
এবার আমরা চলে যাই বচনের বিরোধিতা কাকে বলে এটাই। যদি আমরা এই বচনের বিরোধিতা কাকে বলে এটা যদি আমরা ভালো করে জেনে নিই, তাহলে কিন্তু আমরা বাদবাকি সবকটা ভাগ করতে পারবো। বচনের বিরোধিতা কাকে বলে? বচনের বিরোধিতা হচ্ছে দুটি একই উদ্দেশ্য এবং একই বিধেয়যুক্ত দুটি নিরপেক্ষ বচনের মধ্যে যদি তিনটে পার্ট, গুণের পার্থক্য, পরিমাণের পার্থক্য, গুণ এবং পরিমাণ উভয়েরই পার্থক্য থাকে, তাহলে তাকে বচনের বিরোধিতা বলে। কি বললাম? দুটি নিরপেক্ষ বচনের মধ্যে দুটি একই উদ্দেশ্য এবং একই বিধেয়যুক্ত নিরপেক্ষ বচনের মধ্যে যদি গুণের পার্থক্য, যদি পরিমাণের পার্থক্য, যদি গুণ ও পরিমাণ উভয়েরই পার্থক্য থাকে, তবে তাকে বচনের বিরোধিতা বলে। এই বচনের বিরোধিতা হচ্ছে 4 প্রকার। এক মিনিট। এবং এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা কিন্তু ম্যাম যেটা বোঝাচ্ছেন এবং সে জায়গায় দাঁড়িয়ে যে চ্যাপ্টারগুলোর প্রতি বিশেষ করে আমরা হাইলাইট করছি, কারণ পরীক্ষাটা এগিয়ে আসছে এবং এই জায়গায় দাঁড়িয়ে তোমরা কিভাবে প্রিপারেশন নেবে এটাই কিন্তু ম্যাম বলছেন। বিশেষ করে পার্টিকুলারলি কয়েকটা চ্যাপ্টারের উপর আমরা আসছি, কারণ এদিকে এখান থেকে কী কী গুরুত্বপূর্ণ প্রশ্ন আসছে, কী কী প্রশ্ন আসতে পারে বা তোমরা কমন পাচ্ছ ম্যাম কিন্তু সেই প্রশ্নগুলোই তোমাদেরকে বোঝাচ্ছেন এবং এখান থেকে খুঁটিয়ে খুঁটিয়ে প্রশ্ন তিনি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছেন বোর্ড ওয়ার্কের মাধ্যমে। এই মুহূর্তে বচনের বিরোধিতা তোমরা বুঝো। ম্যাম কন্টিনিউ করি আমরা। হ্যাঁ, তো বচনের বিরোধিতা যে চ্যাপ্টারটা আমরা পড়াচ্ছিলাম সেটা হচ্ছে তোমার বচনের বিরোধিতা কাকে বলে সেটা বললাম। এবার হচ্ছে বচনের বিরোধিতার 4টে ভাগ। কি কি বললাম? প্রথম হচ্ছে বিপরীত বিরোধিতা, দ্বিতীয় হচ্ছে অসম বিরোধিতা, তৃতীয় হচ্ছে বিরুদ্ধ বিরোধিতা, আর চতুর্থ হচ্ছে অধীন বিপরীত বিরোধিতা। ঠিক আছে? তাহলে বিপরীত বিরোধিতা কার সাথে কার সম্পর্ক? বিপরীত বিরোধিতার সম্পর্ক হচ্ছে এর সাথে, মানে এ বচনের সাথে ই বচনের এবং ই বচনের সাথে এ বচনের। এটা হচ্ছে প্রথম। দ্বিতীয় হচ্ছে অসম বিরোধিতার সম্বন্ধ। অসম বিরোধিতার কার সাথে সম্বন্ধ? এর সাথে আই এর সাথে এ বচনের সম্বন্ধ। আবার ঠিক সেরকম করে ই বচনের সাথে ও বচনের এবং ও বচনের সাথে ই বচনের। তাহলে এই 4টের মধ্যেই কিন্তু একে অপরের সাথে কিভাবে দেখো অসম বিরোধিতার সম্বন্ধ। এটা গেল সেকেন্ড। থার্ড হচ্ছে বিরুদ্ধ বিরোধিতা। বিরুদ্ধ বিরোধিতা কি আছে? এ বচনের সঙ্গে ও বচনের এবং ও বচনের সঙ্গে এ বচনের। এটা কিন্তু বিরুদ্ধ বিরোধিতার সম্বন্ধ। আর ফোর্থ হচ্ছে, না আর একটা বলে দিই, থার্ডের আর একটা পার্ট, সেটা হচ্ছে ই এর সঙ্গে আই, মানে ই বচনের সঙ্গে আই বচনের এবং আই বচনের সঙ্গে ই বচনের। ঠিক আছে? তাহলে এটা গেল থার্ড। আর ফোর্থ পার্ট হচ্ছে আই বচনের সঙ্গে ও বচন, ও এর সাথে আই বচন। এই দুটোর মধ্যে কি সম্বন্ধ? না অধীন বিপরীত বিরোধিতার সম্বন্ধ। ঠিক আছে? এটা হয়ে গেল। এইবার আমি তোমাদের বলছি কিভাবে কোয়েশ্চেনটার আনসার তোমরা করবে। তোমাদের কোয়েশ্চেন দিল হয়তো, মানুষ মরণশীল। এই কোয়েশ্চেনটার সাথে তোমাকে প্রশ্নটা কি আসবে? তোমার প্রশ্নটা আসবে হচ্ছে যে প্রত্যেকটা নিরপেক্ষ বচনের সাথে বচনের বিরোধানুমান করে দেখাও। তাহলে এটাকে তোমাকে প্রথম যেটা করতে হবে সেটা হচ্ছে
ম্যাম আমাদের সঙ্গে কেউ রয়েছে টেলিফোন লাইনে, কি জানতে চাই একটু জানবো, টেলিফোনটা নিয়ে নেব। কে রয়েছে আমাদের সঙ্গে? আমি সায়ক দে। সায়ক, সায়ক দে। আচ্ছা বলো কি জানতে চাইছো? ওই বচনের বিরোধিতার আমি বিভিন্ন কিচ্ছু শুনতে সূত্রগুলি। পাচ্ছি না কিন্তু। আচ্ছা ম্যাম বলছেন শুনতে পাচ্ছেন, আমরা একটু বলো বছরের বিরোধিতা বিভিন্ন সূত্রগুলি আলোচনা। বিভিন্ন সূত্রগুলো, তাই তো? হ্যাঁ, হ্যাঁ। বেশ, একটু অনুষ্ঠান দেখতে থাকো, আলোচনা করছি আমরা। ম্যাম যিনি ফোন করেছিলেন সে বললো যে বচনের বিরোধিতা বিভিন্ন সূত্রগুলো একটু জানতে চাইছে। রাখলাম। সেটা নিয়েই আলোচনা করছি আজকে আমি। বচনের বিরোধিতার যে কোয়েশ্চেনটা তোমাদের চ্যাপ্টারের উপরই রয়েছে, আমাদের হাইলাইট হয়েছে। হ্যাঁ, সেই চ্যাপ্টারের যে প্রশ্নটা আসবে, যেরকম করে আসবে, তুমি ক্লাসটা ফলো করো, পুরোটা বুঝতে পারবে। আমি আগে যে খামটা দেখালাম তোমাদের, তারপরে হচ্ছে যেটা করতে হবে, অঙ্কটা যেভাবে করতে হবে, মানুষ মরণশীল, সকল মানুষ হয় মরণশীল, এটা হচ্ছে এ বচন ফার্স্ট করবে। নাম্বার 2, কোনো মানুষ নয় মরণশীল, ই বচন। কোনো কোনো মানুষ হয় মরণশীল, আই বচন। আমাদের হাতে মোটামুটি 5 মিনিটের মতো সময় রয়েছে। কোনো কোনো মানুষ নয় মরণশীল, ঠিক আছে। ফার্স্টে বাক্যটা করবে, তার থেকে এ, ই, আই, ও এই চারটায় রূপান্তরিত করে নেবে। ফার্স্টে লিখবে ওয়ান প্লাস 2, 1 প্লাস 3, 1 প্লাস 4, 2 প্লাস 3, 2 প্লাস 4, 3 প্লাস 4, ঠিক আছে। যেহেতু খুব অল্প সময় রয়েছে সেজন্য আমি শর্টে করে দিচ্ছি। তাহলে 1-এর সঙ্গে 2-এর যোগ, 1-এর সঙ্গে 3, 1-এর সাথে 4, তারপরে নামছে 2-এর সাথে 3, 2-এর সাথে 4, তারপরে নামছে 3-এর সাথে 4, ঠিক আছে। তাহলে 1-এর সাথে 2 কি আছে? এ প্লাস ই, এ প্লাস আই, এ প্লাস ও, ঠিক আছে। 2-এর সাথে 3 কি কি আছে দেখো? ই প্লাস আই, ই প্লাস ও, আই প্লাস ও, ঠিক আছে। এটাই হচ্ছে মেন। এবার এ আর ই এর রিলেশনটা কি? আমি আবারও একটা ছোট্ট করে তোমাদের বক্স এঁকে বুঝিয়ে করে দিচ্ছি, যেটা পরীক্ষার সময় এভাবেই করবে, যাতে কোনো রকম ভুলের সম্ভাবনাই না থাকে। এটা হচ্ছে বিপরীত, এটা হচ্ছে অসম, এটাও তাই অসম, এটা হচ্ছে বিরুদ্ধ, এটাও তাই বিরুদ্ধ, এটা হচ্ছে অধীন, বিপরীত, এটা হচ্ছে শুধু বিপরীত। তাহলে এর সাথে ই, এর সাথে ই এর সম্পর্ক কি? বিপরীত বিরোধিতার সম্বন্ধ। এটা এখানে লিখে দেবে। বিপরীত
বিরোধিতা। এর সঙ্গে আই কি সম্পর্ক? এটা হচ্ছে অসম, অসম বিরোধিতা। তারপরে কি আছে? এর সঙ্গে ও, এটা কি আছে? এটা হচ্ছে বিরুদ্ধ বিরোধিতা। ই এর সঙ্গে আই, ইআরআই, ইআরআই কি আছে? বিরুদ্ধ বিরোধিতা। ই এর সঙ্গে ও, এটা হচ্ছে অসম, অসম বিরোধিতা। আই এর সঙ্গে ও, এটা কি আছে? অধীন বিপরীত। 8-এ 8, যদি 8 থাকে 8-এ 8, এইটুকু করতে হবে। 4 থাকলে 4-এ 4। তাহলে কি হলো? এটা মাথায় রাখবে। যেটা মাথায় রাখবে সেটা হচ্ছে এই ছকটা কিন্তু মনে রাখবে, ঠিক আছে? এই ছকটা কিন্তু মনে না রাখলে এই যে এই লেখাগুলো যদি ভুল হয়ে যায় তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। এইটুকুনি করতে পারলে হয়ে যাবে হচ্ছে অর্থাৎ এটাই 4-এ যে 4। সূত্র, যে প্রশ্নটা করেছিলেন সেটাই হচ্ছে সূত্র। অর্থাৎ আজকে আমাদের হাতে সময়টা একদম ফুরিয়ে গিয়েছে। বিশেষ করে বচনের বিরোধিতা এই চ্যাপ্টারটার উপর আমাদের আজকে নজর ছিল। একই সঙ্গে সামনে যেহেতু পরীক্ষা, ম্যাম একদম শেষ বেলায় চলে এসেছে, একদম যেতে যেতে কি সাজেশন থাকছে ওদের জন্য, কিভাবে প্রস্তুতি নেবে ওরা? সাজেশন যেটা আমি আমার নিজের স্টুডেন্টদেরও বলি, তোমাদেরকেও বলছি, যে 10 ইয়ার্সটা রয়েছে, যে টেস্ট পেপারটা রয়েছে, টেস্ট পেপারে যে সেটগুলো আছে অবশ্যই সব কটা সেট প্র্যাকটিস করে যাও। ওর থেকেই আসবে, ওর বাইরে কিছু আসবে না। আর যদি ওর বাইরে আসেও তাহলে ওই কটা সেট যদি তোমাদের প্র্যাকটিস করা থাকে, যেখান থেকে যে লজিকই আসুক না কেন সেটাই তোমরা পাবে। ওই জন্য প্রথমেই আমি বললাম ফিলসফিতে 100-100 পাওয়াটাও কিন্তু খুবই সহজ। তো আমি তোমাদের অবশ্যই চাইবো আগামী জীবন তোমাদের সাফল্য মণ্ডিত হয়ে উঠুক এবং খুব 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 ভালো তোমরা থাকো এবং খুব ভালো পরীক্ষা হোক এবং তোমরাই আমাদের আগামী প্রজন্ম এবং তোমাদের ভবিষ্যতের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে আজকের এই অনুষ্ঠান শেষ করছি। একদম, অর্থাৎ শেষ নমস্কার। লগ্নে আছি এখনো পর্যন্ত আমরা। সে জায়গায় দাঁড়িয়ে আমাদের সময়টা একদম ফুরিয়ে এসেছে এবং আজকে যে ম্যাম আলোচনা করলেন, ম্যামকে এখানে আসার জন্য অনেক ধন্যবাদ জানাবো। এবং আজকে মূলত এই আলোচনা এখানেই থামাতে হচ্ছে, সময় একদম শেষ হয়ে গেছে। আগামী পর্বেও দেখা হচ্ছে। ম্যাম আরও একবার ধন্যবাদ জানাবো। এডুকেশন অনলাইন আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থেকো সকালে। একদম।